আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের সেই সাথে সিভিল রিলেটেড কনস্ট্রাকশন এবং অন্য ডিপার্টমেন্টের সার্ভেইং 3 সাবজেক্ট যাদের আছে তাদের সবার জন্য আমরা ফ্রি ক্লাসটার আয়োজন করেছি এবং এখান থেকে আমরা সার্ভেইং 3 বেসিক তথ্যগুলো দিব এবং প্রথম অধ্যায় যেটা আমাদের আছে বাঁক এবং বাঁক সংস্থাপনের ধারণা, তারপরে দ্বিতীয় অধ্যায় যেটা আছে রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন, এক কথায় সার্ভিং থিওরির যে মূল বিষয়টা সেটা ধারণা দিব এবং আপনাকে এই বিষয়ে যতটুকু আমরা পারি ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু দ্রুত লাইভে যুক্ত হন, আর আশা করি আমাদের সবগুলো ফ্রি ক্লাস চলমান রয়েছে। যারা ফ্রি ক্লাস রেগুলার করতেছেন তারা একটু সাড়া দিবেন, অথবা আজকে কে কে নতুন আছেন ক্লাস করতেছেন তাও একটু জানাবেন। আপনি যেখান থেকে পারেন যেভাবে পারেন নলেজ শেয়ার করেন, কারণ মিড টার্ম সামনে, মিড টার্মের পরে সেমিস্টার ফাইনাল হবে। আমরা যারা লাইভটা দেখতেছি লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু জানাবেন সবাই। কথা শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? এডুকেয়ারে যারা শিক্ষার্থী আছেন তারা পেইড গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে সহজেই সবাই জয়েন করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা একটু শেয়ার করি, আপনারা কে কোন পলিটেকনিক থেকে দেখতেছেন একটু জানাবেন। যারা আমাদের এডুকেয়ারের ভর্তিকৃত শিক্ষার্থী আছেন তারা আমাদের এডুকেয়ার কমিউনিটি গ্রুপ এবং এডুকেয়ারের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলো আপনার লিঙ্কগুলো একটু শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করবেন সবাই। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আছে? ক্লিয়ার শোনা যায়? দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমরা ইতিপূর্বে সার্ভেইং 1 সার্ভেইং 2 পার করে এসেছি, এখন আমরা পড়তেছি সার্ভেইং 3। এরপরে আমাদের আবার আসবে অ্যাডভান্স সার্ভেইং। তাহলে আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, যেহেতু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে সার্ভেইং সম্পর্কে ধারণা রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই সাবজেক্টে আমাদের সেমিস্টার ফাইনাল, যেটাকে আপনারা বোর্ড ফাইনাল বলেন, সেখানে টোটাল কত মার্কের পরীক্ষা হবে একটু আলোচনা করি। পূর্বের আমি প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে আলোচনা করি। ক বিভাগে আমার 10টা প্রশ্ন থাকবে, 1 মার্ক করে, সবগুলো প্রশ্ন নিয়ে অ্যান্সার দিতে হবে, 10 মার্ক। আর খ বিভাগে যেটা আমার থাকবে 2 মার্ক করে, 10টা প্রশ্ন থাকবে, সবগুলোর অ্যান্সার করতে হবে, 20 মার্ক। আর গ বিভাগে একমাত্র আমার 6টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটা প্রশ্নের মান হচ্ছে 6 করে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে আমার 30 মার্ক।
এই টোটাল 60 মার্কের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে। আর এখান থেকে আমরা তো জানি এখন অনেক বড় হয়েছি, 24 মার্ক পাইলে পাস করবো ইনশাল্লাহ। আর বর্তমানে এডুকেয়ারের কোর্স চালু রয়েছে, আপনারা কোর্সে অংশগ্রহণ করুন। খুবই আপনার সাশ্রয়ী মূল্যে কোর্সগুলো পাবেন, এবং যেখানে ব্যাচ ভিত্তিক জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে, এবং আপনি সরাসরি প্রশ্ন করে ক্লাসগুলো করতে পারতেছেন। এক কথায় মিড টার্ম সাপোর্ট, সেমিস্টার ফাইনাল সুপার শর্ট সাজেশন, একদম প্র্যাকটিক্যাল পরীক্ষা পর্যন্ত আপনাকে সাপোর্ট করা হবে। কেউ যদি ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশন বা আদার্স কোনো জ্ঞান বা নলেজ জানতে চান, সেক্ষেত্রেও হেল্প করা যাবে। এবং আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে ব্যতিক্রমভাবে কোনো কিছু শেখানোর, এবং যতটুকু আমরা পারি বেস্টভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এমন না যে আমরা এখনও ডিপ্লোমাতে রয়েছি, ডিপ্লোমা শিক্ষার্থী পড়াইতেছি, আমাদের ডিপ্লোমা লেভেল কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি, সবাই একটু জানাবো। আর সার্ভেইং থিওরি নিয়ে আপনাদের মন্তব্যটা কি একটু জানাবেন। এই সাবজেক্ট সম্পর্কে আপনার মন্তব্য কি, অথবা এতদিনে কত অধ্যায় পড়লেন বা কতটুকু কি সমাচার। সার্ভেইং থিওরি একটা আপনার খুবই সহজ একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আপনি এই সাবজেক্টে সবচেয়ে ভালো ফলাফল করতে পারবেন। প্রথমত আপনারাই চান যে ভাইয়া ম্যাথ করান, ম্যাথ করার আগে আমি যদি কিছু কথা বলে নিই তাহলে কিন্তু আমাদের খুবই সহজ হয়। আপনারা সিভিল ইঞ্জিনিয়ার রাস্তা বানাবেন, রাস্তায় কতটুকু বাঁক দিবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকটা দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, সহজেই স্বাচ্ছন্দ্যে আপনি বাইক ড্রাইভ করতে পারবেন, সব বিষয় আপনাকে জানতে হবে, তাই না? তো যেহেতু আমাদের প্রথম অধ্যায়টা আমি নাম কি লিখছি, বাঁক এবং বাঁক সংস্থাপনের ধারণা, এটা শুনেই আমরা বুঝতে পারছি রাস্তায় কার্ভ বা বাঁক যে আমরা দিই সেটাই। তাহলে বাঁকটা কি ভাইয়া? বাঁক হলো কোনো বৃত্ত বা অধিবৃত্তের একটি অংশ বা চাপ। তাহলে ভাইয়া এইরকম বিষয়টা বাঁক, কারণ বৃত্ত তো আমাদের পুরাটা, কিন্তু আমাদের বাঁকের সংজ্ঞা বা বাঁক অর্থে আমরা কি বুঝি? বাঁক হলো কোনো বৃত্ত বা অধিবৃত্তের একটা অংশ। তাহলে এটা বৃত্ত এর একটা অংশ মনে করেন যে এটা আমাদের, অথবা অধিবৃত্তের একটা অংশ চাপ, বা আপনি একটা চাপ বলতে পারেন, এতটুকু। তাহলে আমি সহজভাবে বাঁকটা কিভাবে বুঝতে পারবো ভাইয়া? বাঁক হলো কোনো বৃত্ত বা অধিবৃত্তের একটা অংশ বা চাপ বিশেষ, যা কৌণিকভাবে ছেদকৃত দুইটি সরলরেখাকে সংযুক্ত করে। আর যখন আমরা এই সরলরেখাকে সংযুক্ত করবে, অবশ্যই বাঁকের প্রারম্ভ এবং শেষ বিন্দুতে স্পর্শক হবে। আর এটা ভাইয়া বাঁকটা আমরা কোথায় দিই, কোথায় ব্যবহার করি, এটার অবস্থানটা কোথায়, তাই না? অবস্থানটা কোথায় করি আমরা? সড়ক পথে করি, রেল পথে করি, আবার তারপরে আমরা জলপথেও কিন্তু বাঁক করি। ঠিক আছে, যখন নৌযানগুলো চলে না, বাঁক কিন্তু ওইভাবে করা হয়, কারণ এটা তো একটা গতিতে থাকে, ওইখানে তার ব্রেক করার সিস্টেম নাই, কিন্তু একটা অংশ নিয়ে যখন ঘুরতে যায় তখন একটা বাঁক দেওয়া হয়। অবস্থানটা কোথায় কোথায় বললাম, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক, জলপথ, রেলপথ এবং ইত্যাদি আরো জায়গায় হতে পারে। ঠিক আছে, আচ্ছা বাঁকটা আমরা কেন দিই বলেন তো? মনে করেন এইটা আমার একটা রাস্তা, এই রাস্তাটা তো সোজাই আছে, তাই না? এই সোজা রাস্তাটা কি সবসময় কি আমরা সোজা রাস্তায় পাই? পাই না। কিন্তু এই সোজা রাস্তাটা হঠাৎ করে যদি বাঁক নিতে চাই, সেই জন্য আমাকে কি করতে হয়, যে যোগাযোগ ব্যবস্থায় যখন আমরা দিক পরিবর্তনের স্থলে সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুতে হঠাৎ করে যে দিক পরিবর্তন না করে ক্রমান্বয়ে যে দিক পরিবর্তন সাধন করা হয়, সেটাই কিন্তু আমার বাঁক বসানো হয় এই জন্যই। তাহলে হঠাৎ করে যদি আমি দিক পরিবর্তন না করে, দেখেন এই সরলরেখাটা তো আমার ডট ডট এইভাবে যাইতো না, কিন্তু এটা আমি কিভাবে নিচ্ছি, এইভাবে আস্তে আস্তে ঘুরাই নিচ্ছি। এটাও দেখেন আমরা আস্তে আস্তে ঘুরাই নিচ্ছি, কিন্তু এই সরলরেখাটা কিভাবে যাইতো, এইভাবে ডট ডট চলে যেত রাস্তাটা, তো এটাকে আমরা আস্তে আস্তে ঘুরাই নিতেছি। এই যে ঘটনাটা, এই জন্যই কিন্তু আমরা কি সরলরেখার দিক পরিবর্তন না করে ক্রমান্বয়ে
দিক পরিবর্তন যে সাধন করে, একবারে পরিবর্তন না করে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যে সাধন করে, সেটাই হচ্ছে আমার কি বাঁক বসানো হয় এইভাবে। এখন আরেকটা বিষয় দেখতে আমরা খেয়াল করি যে বাঁকের প্রয়োজনীয়তা, বাঁককে আমি কেন দেব। প্রথম কথা আমার মাথায় এতটুকু আসতেছে ভাইয়া, যে যানবাহনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য বাঁকটা দেই। তারপরে এমন হইতে পারে যে বাঁক দেওয়ার একটা কারণ আছে, যখন ওই যে আমরা বিভিন্ন খাল থাকে বা নদী থাকে, দেখবেন একটা বাঁকে ঘুরছে, তাহলে কি এখন যখন বাঁক দেওয়া যায়, তখন ওই খালের পার্শ্বদেশের ক্ষয় রোধ করা হয় এটার মাধ্যমে। আবার রাস্তার দিক পরিবর্তনে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য দেওয়া হয়। আবার দেখবেন ব্রিজগুলো যখন করা হয় আঁকা বাঁকা করে করানো হয়, কারণ একদম সোজা থাকলে ড্রাইভার কি করবে, গাড়ি একদম রেখে চলে যাবে, তখন কি দুর্ঘটনা হইতে পারে। কিন্তু বাঁক থাকলে সে সবসময় সতর্ক থাকবে। আরো কারণ আছে। আবার রাস্তার দৈর্ঘ্য হ্রাস করার জন্য বাঁক দেওয়া হয়। আপনার বাসা হচ্ছে এখানে, এখন আপনার রাস্তাটা গেছে এই দিক দিয়ে, আবার দেখেন এই দিক দিয়ে না দিয়ে আমরা যদি এইভাবে ঘুরে যাই, তাহলে কাছাকাছি হইবে। সেক্ষেত্রে আমাদের কি রাস্তার দৈর্ঘ্য হ্রাস করানোর জন্য বাঁক ব্যবহার করা হয়। আবার দূরপাল্লার রাস্তায় যাত্রীদের একঘেয়েমি দূর করার জন্য বাঁক ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু বাঁক দেখি, তাই না? তাহলে বাঁক ভাইয়া কি? বাঁক হচ্ছে, আমি একটু বেসিক নিয়ে বলতেছি প্রধানত, তারপরে ম্যাথে যাব। ঠিক আছে, প্রধানত হচ্ছে দুই প্রকার বাঁক। কি ভাইয়া? প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বৃত্তাকার বাঁক বা সার্কুলার কার্ভ, আর একটা হচ্ছে অধিবৃত্তকার বাঁক, প্যারাবোলিক কার্ভ। এটা আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে কি ভাইয়া? বৃত্তাকার বাঁক। আর দুই নম্বরটা হচ্ছে অধিবৃত্তাকার বাঁক। এখানে আবার আরো ভাগ আছে। এই বৃত্তাকার বাঁক কিন্তু আবার হচ্ছে তিন প্রকার। সেটা হচ্ছে সরল বাঁক, যৌগিক বাঁক আর বিপরীতমুখী বাঁক। সরল বাঁককে আমরা কি সিম্পল কার্ভ, যৌগিক কি কম্পাউন্ড কার্ভ, বিপরীতমুখী কি রিভার্স কার্ভ। ঠিক আছে। আবার এই অধিবৃত্তকার বাঁক কিন্তু আবার হচ্ছে দুই প্রকার। এটা কি ভাইয়া? এটা হচ্ছে খুবই সহজ, অধিবৃত্তকার। তার মানে এখানে দেখেন কি আসবে, ক্রান্তি বাঁক আসবে আর হচ্ছে উলম্ব বাঁক আসবে। ক্রান্তি বাঁক কিন্তু আবার তিন প্রকার, অত কিছু আমাদের লাগবে না, এই এতটুকু আমরা জানলেই হবে। বাঁক প্রধানত দুই প্রকার, বৃত্তকার আর অধিবৃত্তকার। বৃত্তকার বাঁক আবার তিন প্রকার, সেটা আমাদের কি কি? সরল বাঁক, যৌগিক বাঁক আর বিপরীতমুখী বাঁক। আর অধিবৃত্তকার বাঁক হচ্ছে দুই প্রকার, সেটা একদম সহজ, ক্রান্তি বাঁক আর উলম্ব বাঁক। ক্রান্তি বাঁক আবার তিন প্রকার আছে, উলম্ব বাঁক আবার দুই প্রকার আছে। এগুলো অতটা ইয়া নাই, আমাকে এতটুকু জাস্ট জানতে হবে। ঠিক আছে। তাহলে যেহেতু আপনাদেরকে একটু বাঁক বললাম, তা আমি একটু চেষ্টা করি এই বিষয়ে একটু আরো একটু তথ্য দেওয়ার। কেমন তথ্য ভাইয়া? দেখেন তো ভাইয়া, আমি বলতেছি কি, বাঁক হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা বৃত্তকার বাঁক, একটা অধিবৃত্ত। বৃত্তাকার বাঁকটা আপনি সহজেই একটু বুঝতে পারছেন, বৃত্তাকার হবে আর কি। এই বৃত্তকার বাঁককে আবার আমি কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সরল বাঁক। সরল বাঁকটা সচরাচর কেমন হয় ভাইয়া? সরল বাঁকটা সচরাচর আমাদের এমন হয়, সাপোজ মনে করেন এটা না, এই সরল বাঁকটা আমার এই টাইপের হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার হচ্ছে সরল বাঁক। সরল বাঁক এই বিন্দু থেকে আপনার এই বিন্দুতে চলে যাবে সেটা। ঠিক আছে, মনে করেন যে এটা নাম দিতে পারেন যে P1 P2। আর যৌগিক বাঁকের ক্ষেত্রে কেমন হয়, এটা দেখেন সরল বাঁক না, এভাবে যাচ্ছে। যৌগিক বাঁকের ক্ষেত্রে এটা এইভাবে হয়ে যায়। সচরাচর জিনিসটা হয় হচ্ছে আমার এমন। দেখেন একটু, এখানে যদি এরকম হয়, ঠিক আছে, আমার এই বিন্দু থেকে যদি একটা খারাপ ভার্টিক্যালি টানে, তাহলে এই পয়েন্ট আর আমার হচ্ছে এইখান থেকে হচ্ছে এই পয়েন্ট,
এইটা হচ্ছে আমার কি হয়, যৌগিক বাঁক। এটা অনেক চিত্র আছে, আমি আপনাকে বোঝালে বুঝবেন, জাস্ট আমি স্বাভাবিকভাবে বলতেছি বাঁকগুলো এরকম হয়। আমরা তো অনেক বাঁক দেখি না, এটা হচ্ছে যৌগিক বাঁক। আর বিপরীতমুখী বাঁক কি দুই পাশ থেকেই থাকে বাঁকটা, যেমন ওই পাশ থেকেও কিছু দেখা যায়, এই পাশ থেকেও কিছু দেখা যায়। আমি যদি আরো একটু বিশ্লেষণ করে দেখেন সরল বাঁকটা কি ভাইয়া, এটা সরল বাঁক হচ্ছে কৌণিক ভাবে ছেদিত। দেখেন কৌণিক ভাবে ছেদিত, আমি চিত্র দেখেই বলতে পারবো কৌণিক ভাবে ছেদিত দুইটা সরল রেখাকে যদি একটা বৃত্তচাপের মাধ্যমে সংযুক্ত করা হয়, এটা একটা সরল রেখা, এটা সরল, দেখেন একটা বৃত্তচাপের মাধ্যমে আমি কি সংযুক্ত করছি, তাহলে এইটা আমার কি হবে, সরল বাঁক। আর যৌগিক বাঁকের ক্ষেত্রে কি ভাইয়া একটু ভিন্ন, দেখেন সাধারণ স্পর্শকের একই দিকে অবস্থিত দুটি ভিন্ন ব্যাসার্ধের বৃত্তচাপের মাধ্যমে একই দিকে বাঁকানো বাঁককে যৌগিক বাঁক বলে। দেখেন একই দিকে বাঁকানো বাঁককে আমরা কি যৌগিক বাঁক বলে। আচ্ছা, এতটুকু আমরা তো জানলাম মোটামুটি। এখান থেকে আপনাদের বৃত্তাকার বাঁকের অঙ্গল তালিকা এবং বৃত্তাকার বাঁক ব্যাসার্ধের নির্ণয়ের সূত্র আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে করতে হবে। এটা জাস্ট আমরা একটু মুখস্থ করে নিব 1719 ভাগ ডি, আর প্রমাণটা আমি পরে করাবো ইনশাল্লাহ। এখন আপনাদের বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ নির্ণয়ের সূত্রও আছে। এখন আপনাদের আমি একটু বেসিক কিছু দেখাবো এখান থেকে, সেটা হলো আমরা যে বাঁক দিই, ঠিক আছে, এইটার অতি সংক্ষিপ্ততে কিছু প্রশ্ন এইভাবে থাকে, এটা আমরা একটু দেখি। বিষয়টা হলো এরকম, যদি আপনার একটা 5 ডিগ্রি বাঁকের ব্যাসার্ধ কয় মিটার হবে, এরকম একটা যে প্রশ্ন থাকে, একটি 5 ডিগ্রি বাঁকের কত মিটার হবে, বা ডিগ্রি না বলে আপনাকে এত মিটার বাঁকের কয় ডিগ্রি ব্যাসার্ধ হবে বলতে পারে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমি এটা কিভাবে সমাধানটা করতে পারি। 5 ডিগ্রি বাঁকের ক্ষেত্রে আমরা যদি 30 মিটার শিকল ব্যবহার করি, এখানে ডি কত ডিগ্রি আছে ভাইয়া, 5 ডিগ্রি। 30 মিটার শিকলের ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে আর রেডিয়াস কত হবে আমার, 1719 ভাগ ডি। তাহলে আমার চাইছে কি কত মিটার হবে, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো কি 1719 ভাগ 5, তাহলে এখান থেকে আমার যেটা আসে সেটা কিন্তু চলে আসবে 343.8, 343.8 কত ভাই, এটা মিটার। এটা হচ্ছে আমার কি রেডিয়াস বা ব্যাসার্ধ। আর যদি এটা 20 মিটারের ক্ষেত্রে হয়, তাহলে শুধু 1719-এর জায়গায় আপনি দিবেন হচ্ছে 1146 ভাগ হচ্ছে 5, সেক্ষেত্রে আমার কত আসে, এটা সূত্র প্রমাণ আছে, আমি প্রমাণ করাবো ইনশাল্লাহ, 229.2 মিটার। আশা করি আমরা এতটুকু বুঝছি সবাই এখান থেকে। দেখেন এই বিষয়গুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। দেখেন আজকে আপনাকে একটা মজার প্রশ্ন আমি শেখাই, একসাথে আপনার সূত্র এবং একটা প্রমাণও হয়ে যাবে, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে এটা, ডিগ্রি অফ
কার্ভ এবং রেডিয়াস অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াস অফ কার্ভ এর মাঝে সম্পর্ক। ভাই ডিগ্রি অফ কার্ভ কি আর রেডিয়াস অফ কার্ভ কি, এটা তো আগে আমাকে জানতে হবে, তাই না? অথবা এই প্রশ্ন এইভাবে আসতে পারে যে বাঁকের ব্যাসার্ধ ও ডিগ্রির সাথে সম্পর্ক স্থাপন করো। তাহলে আমরা এই সম্পর্কটা করার সময় আমার মেজার পয়েন্টটা কি আসছে, ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াস অফ কার্ভের মাঝে সম্পর্ক। তাহলে আমার এখানে কি বাঁকের ব্যাসার্ধ আর বাঁকের ডিগ্রি নিয়ে দুইটার মধ্যে সম্পর্ক দেখাইতে হবে। তাহলে আমি এটার উত্তরটা কিভাবে করতে পারি বা সমাধানটা কিভাবে করতে পারি, দেখা যায় আমার কথা শোনা যাচ্ছে? দেখেন আমরা যদি এইভাবে করি যে ধরি বা মনে করি যে ধরি হচ্ছে যেহেতু ব্যাসার্ধ বলছে, তাহলে আমি এটা করতে পারি যে আর ইকুয়াল টু বৃত্তকার বাঁকের ব্যাসার্ধ। আর যেহেতু ডিগ্রি বলছে, তাহলে আমি হচ্ছে লিখতে পারি ডি ডিগ্রি হচ্ছে বাঁকের ডিগ্রি। এখন দেখেন আমি এটা মনে করে নিছি, ঠিক আছে? তাহলে এখন এই বিষয়গুলো যদি আমি একটু চিত্রের মধ্যে দেখেন, ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াস অফ কার্ভের মধ্যে সম্পর্ক, তাহলে বিষয়টা আমি যদি একটু এভাবে দেখাই, সাপোজ মনে করেন এটা এমন একটা কার্ভ, তাই না? এখান থেকে আমি একটা বিন্দু নিলাম, এটা নিলাম, ঠিক আছে? এখন দেখেন আমার এটা হচ্ছে মনে করেন পি বিন্দু, এটা যদি আমি ভার্টিক্যালি একটা রাখি, এখন একটু খেয়াল করবেন এই পুরো অংশটা এটা আমার কি ভাইয়া, এটা যদি এটা হয় তাহলে এটা আমার কি ভাইয়া ডি। এইটা যদি সম্পূর্ণ ডি হয় তাহলে এতটুকু আমরা কি লিখতে পারবো, ডি ভাগ টু। এটাও কি আমার ডি ভাগ টু, তাই না? আর এইটাই কি আমার রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? আমি এখানে নাম দিলাম যে ওপি। সমস্যা আছে কারো? এখানে আমি কিউ দিলাম, ওখানে তো পি দিছি না, তো ও এম দিলাম। ওকে, তাহলে এখান থেকে একটু খেয়াল করেন, এখন আমি যদি এই যে বৃত্তচাপ বিবেচনা করি তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আমার 30 মিটার ধরবো, ঠিক আছে? তাহলে লিখলাম বৃত্তচাপ বিবেচনায় জ্যায়ের দৈর্ঘ্য 30 মিটার। আচ্ছা, ভালো কথা। তাহলে বৃত্তের কেন্দ্রীয় কোণ আর জ্যায়ের কেন্দ্রীয় কোণ সমান কি লিখতে পারবো, বৃত্তের পরিধি ও জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে আমার দেখেন বৃত্তের কেন্দ্রীয় কোণ তার মানে আমার কত, 360 ডিগ্রি। এটা সমান এইটা ইস্টু অনুপাত আমি কি লিখতে পারবো, জ্যা। জ্যা মানে কত আমার ডি, তাহলে ডি ডিগ্রি। আর এইখান থেকে এইটা সমান আমি কি লিখতে পারবো, বৃত্তের পরিধি আর হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। তো পরিধি সমান আমরা কি জানি 2 পাই আর, আর এটা সমান আমি কি লিখতে পারবো, জ্যায়ের দৈর্ঘ্যটা আমি ধরছি কত 30 মিটার, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 30 মিটার বিবেচনা করছি। এখন যদি আমরা খেয়াল করি সুন্দরভাবে লিখতে পারবো কি 360 যেহেতু ইস্টু আকারে আছে ভাগ ডি ডিগ্রি ইকুয়াল 2 পাই আর ভাগ 30 ডিগ্রি, 30, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই আরটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এইটা যদি প্রমাণ করি আমি, কত আসে দেখেন।
এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে 1719/d মিটার। এটা হচ্ছে প্রায়, এটা সামথিং মান আসতেছ এর জন্য। ক্যালকুলেশনটা দেখছেন আপনারা, বুঝছেন কি? ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কি? 360 × 30, নিচে হচ্ছে 2π, পাশে আমরা ডি রাখছি, তাহলে আর সমান 1718 আসছে, তাহলে আমরা 19/d লিখতে পারি। ঠিক আছে, এটা বুঝতে পারছি আমরা সবাই? একটু জানাবো, হ্যাঁ, এটা আমরা সবাই আমরা বুঝতে পারছি এই বিষয়টা, প্রমাণটা। আচ্ছা, এখান থেকে আপনাদের এখন আমি কিছু সূত্র লিখে দিব, তারপরে ম্যাথ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে এই সূত্রগুলো একটু দেখেন। হ্যাঁ, এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা দেখেন, যে সরল বাঁকের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে একটা আমরা নোট করতে পারি, ছেদ কোণ প্লাস প্রতিসরণ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। কি হয় ভাইয়া? ছেদ কোণ প্লাস (180 ডিগ্রি)। এইটাই কিছু সূত্র আছে এই জায়গায়। স্পর্শকের দৈর্ঘ্য যদি চাই, সেক্ষেত্রে আমি লিখতে পারবো কি, 1 নম্বর দিলাম, স্পর্শকের দৈর্ঘ্য সূত্র সমান লেখা যায় আর tan π/2। স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু আবার আমরা TL দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, 2 নম্বরে দেখেন, যদি দীর্ঘ জ্যায়ের দৈর্ঘ্য চাই, তখন আমার কি হবে, মানে বড় যেটা জ্যা, শুধু এল দ্বারা প্রকাশ করি, তখন আমাদের হবে হচ্ছে 2r sin π/2। আর যদি বাঁকের দৈর্ঘ্য চাই, সেক্ষেত্রে একটু মনোযোগ দিবেন, চাই কি আমাদের বাঁকের দৈর্ঘ্য, বাঁকটা কতটুকু হবে। ঠিক আছে, ছোট হাতের এল সমান আমরা লিখতে পারি হচ্ছে πr/180 ডিগ্রি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আছে, অ্যাপেক্স ডিস্টেন্স বা শীর্ষবিন্দুর দূরত্ব যদি চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দুইটা সূত্র হয় এভাবে, যে আর sec π/2 - 1। আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। বোঝা যায়? আমরা এগুলো দেখছি। আমরা যারা লাইভ ক্লাসগুলো দেখতেছি, একটু শেয়ার করে দিব, তাহলে আমার ফ্রেন্ড সার্কেলও সহজে দেখতে পারবে।
আচ্ছা, যেহেতু আমরা বাঁক নিয়ে পড়তেছি, একটা ম্যাথ করা ইনশাল্লাহ, তাহলে আমাদের এই বিষয়ে আরো ক্লিয়ার হবো আমরা। কিভাবে এই বিষয়ে আরো ক্লিয়ার হওয়া যায় একটু আমরা একটা ম্যাথ করে দেখবো ইনশাল্লাহ। সাপোজ মনে করেন যে আমার দুইটা রাস্তা আছে, তাহলে প্রশ্নটা আমার কি, দুইটি রাস্তার প্রতিসরণ কোণ পঁচাত্তর ডিগ্রি, এদেরকে 5 ডিগ্রি বাঁক দিয়ে সংযুক্ত করলে দীর্ঘজা এবং বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখেন সূত্র আমাদের এখন কিন্তু কাজে লাগবে, দীর্ঘ জ্যা এবং নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারবো, খুবই ইজি উপায়ে আমরা সমাধান করবো ইনশাল্লাহ, ঠিক আছে। বিষয়টা দেখেন, দুইটা রাস্তার প্রতিসরণ কোণ 75 ডিগ্রি, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে এই জায়গায় একটা প্রতিসরণ কোণ দেওয়া আছে, আর প্রতিসরণ কোণ এটা সমান আমরা কি দ্বারা প্রকাশ করি, ফাই। ফাই হচ্ছে কত আমার 75 ডিগ্রি। ফাইকে আমরা লিখে দিব যে এটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ হচ্ছে ফাই, ঠিক আছে। এবং এদেরকে 5 ডিগ্রি বাঁক দ্বারা, তাহলে বাঁকের ডিগ্রিকে আমরা কি ডি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমার 5 ডিগ্রি। এবং দেখেন সংযুক্ত করলে দীর্ঘ যায় এবং বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভাইয়া এখানে আমি একটা সিস্টেম করতে পারি কি ভাইয়া, দেখেন আমার কিন্তু আর এর মানটা এখানে আর এর মানটা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা সূত্র জানি কি আর ইকুয়াল টু, যদি আমরা এটাকে 1719 ভাগ ডি দিই তাহলে কিন্তু বের করতে পারবো। তাহলে আরটা আমরা এখান থেকে বের করি, আমরা জানি ব্যাসার্ধ সমান, আমরা কি জানি 1719 ভাগ ডি, যেটা আমরা সূত্রে প্রমাণ করলাম। তাহলে আমরা ভাইয়া 1719 ভাগ ডি কত ভাইয়া, 5 ডিগ্রি। এটা যদি আমরা করি 343.8 মিটার ব্যাসার্ধ। তাহলে এটা কি আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা এখানে দীর্ঘ জ্যায়ের সূত্রটা আমরা কি জানি, দীর্ঘ জ্যায়ের দৈর্ঘ্য, দীর্ঘ আমরা কি এল দ্বারা প্রকাশ করছিলাম, তাই না। তাহলে এল সমান আমরা কি লিখতে পারি, 2r sin 5 ভাগ 2। তাহলে 2 আর এর মান আমরা পাইছি কত, 343.8 ইন্টু সাইন 5, এর মান কত 75 ডিগ্রি ভাগ 2। তাহলে এটা আমরা কত পাবো, 2 ইন্টু 43.8 ইন্টু সাইন 418.58 মিটার। এটা আমাদের একটা অ্যান্সার। তারপরে ভাইয়া চাইছে কি, বাঁকের দৈর্ঘ্য, দীর্ঘ যায় এবং বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য সমান আমরা কি জানি এল, এই এল সমান আমরা কি জানি পাই আর 5 ভাগ 180 ডিগ্রি। তাহলে ভাইয়া পাই আমি লিখতে পারবো, আর এর মান কত 343.8, এর মান কত 75 ভাগ কত ভাইয়া 180, পাই আর
5/180 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটারে আমরা কিভাবে করতে পারবো এটা? প্রথমে কি পাই গুণন আর কত 343.8 ইন্টু 5/180, তাহলে কত আসে আমার 450.03। তাহলে আমরা এখানে 450 লিখতে পারি, এটা একটা অ্যান্সার। দেখেন আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানাবেন। এই ম্যাথটা একটু দেখেন, যদি না বোঝেন আমাকে একটু বলেন, আমি আরেকবার বুঝাই দেবো ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানাবো, ঠিক আছে? আচ্ছা আনন্দরাজ বলছেন আর একবার। আচ্ছা একটু মনোযোগ দিয়ে সবাই আমরা দেখেন, আমাদের ম্যাথটা বলছে কি দুইটা রাস্তার প্রতিসরণ কোণ 75 ডিগ্রি, এদেরকে 5 ডিগ্রি বাঁক দ্বারা সংযুক্ত করলে দীর্ঘ জ্যা এবং বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে আমার ম্যাথ। তাহলে প্রথমেই ম্যাথ পড়ে আমরা ডাটাগুলো সংগ্রহ করব। দুটি রাস্তার প্রতিসরণ কোণ দেওয়া আছে, ভাইয়া প্রতিসরণ কোণ সমান আমরা কি জানি ফাই সমান দেওয়া আছে 75 ডিগ্রি, এদেরকে 5 ডিগ্রি বাঁক, তাহলে ডি এর মান দেওয়া আছে 5 ডিগ্রি, সংযুক্ত করা হলে দীর্ঘ জ্যা চাইছে এবং বাঁকের দৈর্ঘ্য চাইছে। তাহলে এই দুটো আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করতে হলে ভাই আমার আর লাগবে, আর এর জন্য আমরা সূত্র কি জানি, ব্যাসার্ধ আর সমান আমরা কি লিখতে পারি 1719/ডি, এটা আমাদের সূত্র 30 মিটারের ক্ষেত্রে। যাই হোক 1719/ডি, তাহলে 1719 আর ডি এর মান কত দেওয়া আছে 5 ডিগ্রি, এটা যে ক্যালকুলেটরে করি 343.8 মিটার। এতটুকু আমরা বুঝতে পারছি সবাই? তাহলে আমরা লিখবো আর ওকে। তাহলে আমি বুঝবো আপনি এখান থেকে ব্যাসার্ধ বের করাটা বুঝতে পারছেন। এখান থেকে বুঝলে আমরা লিখবো আর ওকে। এখন দেখেন দীর্ঘ জ্যায়ের দৈর্ঘ্যটা কিভাবে পাবো আমরা। এল সমান আমরা কি জানি 2r sin 5/2। এখন দেখেন আর এর মানও জানি, ফাই এর মানও জানি, সবকিছু জানি। তাহলে 2r মানে কি 343.8 সাইন ফাই এর মান 75/2, এটা ক্যালকুলেটরে আমরা উঠাইলাম যখন, তখন মান আসলো 418.58 মিটার। এটা তাহলে আমার কি দীর্ঘ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে আমি 2r 343.8 সাইন 5/2, ফাই মানে কি 75/2, তাহলে 418.58 মিটার। এখন আমাদের বের করতে বলছে আর একটা মান কি ভাইয়া, বাঁকের দৈর্ঘ্য। তাহলে বাঁকের দৈর্ঘ্য এল, এটা আমরা একটু লিখেই দিই,
বাঁকের দৈর্ঘ্য। বাঁকের দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা কি জানি এল, পাই আর ফাই ভাগ 180 ডিগ্রি। তাহলে পাই আর এর মান 343.8 ইন্টু ফাই 75 ডিগ্রি ভাগ 180, তাহলে পাবো 450 মিটার। তো দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কি আমরা সবাই বুঝলাম না আমি একাই বুঝলাম? একটু বলেন, কমেন্ট করেন। সার্ভেইং থ্রি মোস্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনাদেরকে আমি যেভাবে শেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো যদি করেন, আলহামদুলিল্লাহ এখান থেকে বেস্ট কিছু পাবেন। ঠিক আছে, এডুকেয়ারের সাথে সংযুক্ত থাকুন, এডুকেয়ার পেজে লাইক করুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যে কোনো ভিডিও বা ক্লাস বা কোর্স সম্পর্কে জানুন। যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। আমরা শুধু 25 জন জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। আমরা কি বুঝতে পারছি? এখানে একটু বলবো সবাই। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। কারণ নামাজের সময় হয়েছে, আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার। আপনারা যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা এডুকেয়ার পেজে নক করে আপনার কোর্স সম্পর্কে বিস্তারিত জানুন এবং আপনি কোর্সটিতে অংশগ্রহণ করেন। আশা করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করতে পারবেন। সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার কোর্সে অংশগ্রহণ হয়েছে, আপনার পেমেন্ট নিশ্চিত হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, আপনাকে পেইড গ্রুপে জয়েন করে দেবো ইনশাল্লাহ।